ছকভাঙা ছটার এই পর্বে জানিয়ে আমরা আলোচনা করব জাপানে গিয়ে পাকিস্তানকে একেবারে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সর্বদলীয় প্রতিনিধি দলে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন আর জাপানে গিয়ে একেবারে কড়া আক্রমণ করলেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে প্রচারে টোকিওর সর্বদলীয় প্রতিনিধি দল টিআরএফ লস্করের ছায়া সংগঠন জঙ্গিদের বাঁচাতে রাষ্ট্রপুঞ্জে সরব পাকিস্তান। পাকিস্তানের মাটিতে জঙ্গি ঘাঁটি প্রকাশ্যে এসেছে। একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন পাকিস্তান যে ভাষা বোঝে সে ভাষাতেই জবাব দেওয়া উচিত পাকিস্তানকে। आप ये चीज सबको बताइए कि 24 घंटे के अंदर 22 तारीख को जो अटैक हुआ, देयर इज अ टेररिस्ट ग्रुप कॉल्ड टीआरएफ which is the resistant front. टीआरएफ ने इस अटैक का क्लेम लेते हुए ये माना कि दिस अटैक्स वर कैरिड आउट बाय अस ऑन आवर बिहाफ। टीआरएफ क्या है? टीआरएफ लश्कर ए तैयबा का एक प्रॉक्सी ऑर्गेनाइजेशन है एंड लश्कर ए तैयबा आप सबको पता है इज अ यूएन डेजिग्नेटेड टेरर ऑर्गेनाइजेशन। और पाकिस्तान फिर जल्दबाजी में उसका नाम हटाने के लिए यूएन में क्या रोल प्ले किया ये भी आप सबने देखा। और खाली यही नहीं, एक के बाद एक जो एयर स्ट्राइक हुआ, जो फोटो आपको अपराजिता जी ने दिखाया, हाई रैंकिंग मिलिट्री ऑफिशियल्स, मिलिट्री जनरल्स ऑफ पाक आर्मी आर फिजिकली प्रेजेंट टू ऑफर देयर ट्रिब्यूट्स एंड रिस्पेक्ट्स टू दोस टेररिस्ट्स। इट्स आउट इन पब्लिक डोमेन। मैं आप इंसान झूठ बोल सकता है, सच बोल सकता है, फोटोज फुटेजेस कभी झूठ नहीं बोलता है। पाकिस्तान नीड्स टू बी टॉट अ लेसन इन द लैंग्वेज दे अंडरस्टैंड। इफ टेररिज्म इज अ रैबिट डॉग, पाकिस्तान इज अ वाइल्ड हैंडलर। So we first need to bring the world collectively to combat this wild handler. Otherwise, this wild handler will end up breeding and raising more rabid dogs. ঠিক যেরকম বলছিলাম আপনাদের, অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার স্পষ্ট করে বলে দিলেন যে ভাষায় পাকিস্তান বোঝে সেই ভাষাতেই তাদেরকে জবাব দেওয়া উচিত। একদম জাপানে গিয়ে এভাবেই কড়া আক্রমণ করেছেন। আমি কেয়াদির কাছে যাব। কেয়াদি, আপনারা বারবার বলেন তৃণমূল দেশদ্রোহী, জিহাদিদের আশ্রয় দেয়। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বদলীয় প্রতিনিধি দলে ছিলেন, জাপানে গিয়ে একেবারে পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করেছেন এবং সেখানে তিনি একথাও বললেন যে সেনাবাহিনীর তরফে যে ছবি দেখানো হয়েছে, মানুষ মিথ্যে কথা বলতে পারে কিন্তু ছবি মিথ্যে কথা বলে না। দেখুন, ভারত সরকারের যে এই পদক্ষেপ, যে বিভিন্ন সংসদীয় দল যারা রয়েছে, রাজনৈতিক দল, তাদের প্রতিনিধিদের পাঠানো এবং বিশ্বের কাছে এটা বলা যে ভারতের যে জিরো টলারেন্স পলিসি এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং পাকিস্তানের কিভাবে সন্ত্রাসের কোমর ভেঙে দিয়েছে, এই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বললেন অপরাজিতা সারেঙ্গি, তিনি আমাদের ভারতীয় জনতা পার্টির সাংসদ, অর্থাৎ সারা বিশ্বের সামনে আমাদের দেশের মধ্যে রাজনীতি থাকবেই, কিন্তু দেশের বাইরে গিয়ে আমরা রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা সেটা ডেফিনেটলি এই বার্তাটা। কিন্তু খুব ইন্টারেস্টিং আপনার প্রশ্নের প্রথম পার্টটা দেবস্মিতা। দেখুন, আমরা তো পশ্চিমবঙ্গে আমরা তো যেটা দেখছি সেটা বলছি। আমরা দেখছি যে এই রাজ্যে যখন মুর্শিদাবাদ হচ্ছে, এই রাজ্যে পুলিশের ভূমিকা, আমরা বলছি না, হাইকোর্ট বলেছেন, আমরা আপনাদের এবিপি আনন্দে বহুবার দেখানো হয়েছে। আমরা দেখছি যে এই তৃণমূল দলেরই যিনি নেত্রী তিনি বলছেন যে বাংলাদেশিদের ভোটার আই কার্ড দিয়ে দেব। এই তৃণমূল দলেই বাংলাদেশে অনুপ্রবেশকারী লাভলি খাতুন, তারা কিন্তু তাদের পঞ্চায়েত সমিতির সদস্য অর্থাৎ জনপ্রতিনিধি বানিয়েছেন। তো এই জিনিসটা যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, নিঃসন্দেহে তিনি যদি এই বার্তাটাও দেন যে বাংলার মধ্যেও আমরা জিরো টলারেন্স আগেনস্ট এই টেররিজম, বিশেষ করে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের, এটা বললেও বোধহয় আমার মনে হয় পরবর্তীকালে বাংলায় এসে ভালো লাগবে। যেই একতার চিত্র এবং ভারত যে সেই চিত্র যেটা বিশ্বের দরবারে তুলে ধরেছেন, সেটা যদি বাংলাতেও এসে এটা যদি বজায় রাখেন, সেটা আমাদের ভালো লাগবে। আমি বলছি যে অনেক ক্ষেত্রে তো দেখা গেছে যে প্রধানমন্ত্রী যা বলেছে তৃণমূল কংগ্রেস অনেকে রিফিউজ করেছে, যায়নি। আমি বলছি এখানেও অভিষেককে পাঠানো হোক বা যাকেও কিছু পাঠানো হোক না কেন, তিনি রিফিউজ করতেই পারতেন। মানে এরকম না যে জোর করে তাকে পাঠাতেই হবে।
এবং এটা কোনো আইনের মধ্যে নেই যে প্রধানমন্ত্রী যাকে বলবেন তাকে যেতেই হবে। কি যুক্তি? তার মানে আমি বলছি যে আরে উনি এই যে গেছেন তো, প্রধানমন্ত্রীর যে আরে উনি তো মান্যতা গেছেন, দেওয়া তাকে, ইউসুফ পাঠান যাননি তার যে কেন? সিদ্ধান্ত সেটাকে আরে তৃণমূল কংগ্রেস মান্যতা very দেয় good, কখন? তৃণমূল কংগ্রেস যখন বোঝে ইউসুফ যে পাঠানকে সত্যি মান্যতা সত্যি দিলেন না একটা কেন? দেশের জন্য বা সত্যি সত্যি আরে, এটা করা উচিত। মণিশঙ্কর বাবু, তার মানে আমি মণিশঙ্কর বলছি যে বাবু, মানে যেটা সূত্রের খবর যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করেছিলেন। গভর্নমেন্টের সঙ্গে যে কোঅপারেট করে না, এই যে ব্যাপারটা করে না, তো সবসময় আজকে নীতি যে আয়োগের- বলে আচ্ছা, থাকি, নীতি আয়োগের আমি বলছি বৈঠকে এটা ঠিক মমতা নয়। ব্যানার্জি যাননি কেন? যদি মনে হয় সত্যি নীতি সত্যি আয়োগের যেটা বৈঠকে কোঅপারেট করা মমতা উচিত, ব্যানার্জি গেলেন না আরে কেন? নীতি আয়োগ আপনি 2015 তে বলছেন, প্ল্যানিং কমিশনটাকে আরে সরিয়ে আমাদের করেছে এখানে বাংলাদেশ, প্রধানমন্ত্রী ভারতের নিজের border-এ সিদ্ধান্তকে জমি দেওয়া এস্টাবলিশ হচ্ছে করবে না। বলে। আপনি প্ল্যানিং cooperation-এর কথা কমিশনটাকে বলছেন। সরানোর না, কি না, আমি দরকার ছিল আপনাকে 15 জিজ্ঞাসা সালে? করছি দুটো প্রশ্ন। 2014 আরে সালে দুটো এসে প্রশ্নের উত্তর নেই। এতদিনের প্ল্যানিং উত্তর কমিশন, নেই, এটা কি আরে উত্তর উত্তরটা দেবেন আমি না? বলছি আপনাকে বলুন না, জমি করার দিচ্ছেন উদ্দেশ্য না কেন যায়নি কেন? কি কারণে কারণ জমি হচ্ছে দিচ্ছেন না? আর প্রধানমন্ত্রী দ্বিতীয় কথা চেয়ারম্যান বলুন, এই নীতি আয়োগ মমতা কমিশনের, বন্দ্যোপাধ্যায় তিনি তার নীতি ডেভেলপমেন্ট, তার আয়োগের রাজ্যের কি কি বৈঠকে হবে, কেন গেলেন না? তার পিক এন্ড চুজ কারণ পলিসি উনি অ্যাডাপ্ট করে রাজনীতিটা জিইয়ে তিনি এটা রাখবেন, করবেন। উনি ফলে সেই রাজনীতিটা জায়গাতে জিইয়ে প্ল্যানিং রাখবেন, সেই কমিশনকে কারণে রিপ্লেস গেলেন না। করে তিনি একটা বিশ্লেষকরা নীতি আয়োগ আসবেন, কমিশন করেছেন, পরবর্তীকালে বলবেন তার পলিটিক্যাল আবার মাইন্ড একেবারে নীতি আয়োগ নিয়ে আমরা আলোচনায় আসবো, তার আগে মনন্দা কাঞ্জিলাল। তৃণমূল কংগ্রেস বিজেপি না, বেশ মণিশঙ্কর দা আসবো, মণিশঙ্কর দা কেয়াদি দুজনকে থামালাম। মনন্দা দি। আরে বলুন না, মমতা ব্যানার্জি কেন গেলেন না তাহলে নীতি আয়োগের বৈঠকে? কি কারণে? বুঝে কোঅপারেট গেছে। করে না কেন? দুজনকেই থামাচ্ছি, না, মণিশঙ্কর দা কেয়াদি দুজনকেই থামাচ্ছি। যে মনন্দা দি। দেশের অভ্যন্তরে রাজনৈতিক দলেদের নিজস্ব বক্তব্য থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে যেখানে একটা বিদেশি শক্তির সঙ্গে লড়াই করতে হচ্ছে, সেখানে এই সমস্ত রাজনৈতিক দলের একতা থাকাটা অত্যন্ত দরকার। এবং যেটা দেখানো গেছে, অবশ্যই কেন্দ্রীয় সরকার এই উদ্যোগ নিয়েছেন এবং সমস্ত রাজনৈতিক দল এক হয়ে তারা এটাতে সহমত হয়ে কাজ করছেন। এটা সমস্ত বিশ্ববাসীর কাছে একেবারে এবং মনন্দা দি, দেশবাসীর একটা কাছে কথা, এখানে তো প্রশংসনীয়। সাধারণ মানুষের নিরাপত্তা এবং স্বাভাবিকভাবে এর সঙ্গে দেশের আপোস স্বার্থে চলে। কেন্দ্র রাজ্য এখানে একযোগে কাজ করছে, কিন্তু রাজ্যের ক্ষেত্র সেখানেও তো সাধারণ মানুষের নিরাপত্তা যখন ওঠে, প্রশ্ন ওঠে, তখন তো সেই রাজনীতিটাই সামনে আসে। সেখানে কি একযোগে কাজ করা যায় না? অবশ্যই করা যায়, সেটাও একইভাবেই বিরোধী দল এবং শাসক দল তাদের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে, বোঝাপড়া থাকে, তবেই কিন্তু রাজ্যের মানুষের সুরক্ষা অ্যাসিওর করা যায়। তো এই যে একের পর এক অনুপ্রবেশ আমরা দেখেছি, কখনো কেন্দ্রের ঘাড়ে রাজ্য দায় ঠেলছে, রাজ্যের ঘাড়ে কেন্দ্র দায় ঠেলছে। হ্যাঁ, এই রাজনৈতিক তরজা চলতেই থাকে এবং আহত হয়, আক্রান্ত হয় সাধারণ মানুষ। কাজেই আবারও একই কথা বলবো যে মানুষের সুরক্ষার থেকে বড় কিছু নেই। রাজ্যের প্রশাসক যিনি, তিনি সুরক্ষা দেবেন এবং অবশ্যই যখন দেশের সুরক্ষার ব্যাপার, কেন্দ্রীয় সরকারকে সেটা উদ্যোগ নিতে হবে, যেটা করা হয়েছে। কাজেই রাজ্যের ক্ষেত্রেও একই ব্যাপার, যাতে অনুপ্রবেশকারী বন্ধ হয়। বাংলাদেশ শুধু নয়, একটা বড় বর্ডার, আমাদের ইন্টারন্যাশনাল বর্ডার বাংলার পাশে রয়েছে। কাজে সেখানে যেরকমভাবে কাঁটা তার দেওয়া, যা করার সেগুলো দেওয়া, ফলস ভোটার যাতে না ঢুকতে পারে, অনুপ্রবেশকারী ঢুকে আধার কার্ড বা ভোটার কার্ড তৈরি না করতে পারে, এই ব্যাপারগুলো কড়া হাতে দেখতে হবে, নাহলে কিন্তু সুরক্ষাটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। কোঅপারেট করার এখানেও অবশ্যই। বিরোধীদের ভূমিকাতে কোঅপারেট না, করা। কেন্দ্রীয় কারণ তারা- সরকারের BSF, কেন্দ্রীয় বেরিয়েছে। সরকারের বিভিন্ন তারা তো জায়গায় চাইছে বিভিন্ন তৃণমূল ভুয়ো কংগ্রেস ভোটার কি লিস্টে করবে, ভুয়ো ওটা নাম, issue করবে। এক একজনের তাদের দুটো তো কোনো জায়গায় নাম, issue নেই। এগুলো তৃণমূল কাদের কংগ্রেস হচ্ছে? যাতে ভুল করে সন্ত্রাসী, দেশের সুরক্ষা হোক, সন্ত্রাসবাদী, রাজ্যের সুরক্ষা তার হোক, দুটো কোঅপারেট বিধানসভা করবো তার না। ভোটার লিস্টে ফলে নাম। আমরা আসবো একেবারেই, মানে যে একের পর এক ঘটনা। শুভেন্দু অধিকারীও একবার যখন আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন সংসদে এটা নিয়ে একটা আলোচনা হওয়া উচিত, শুভেন্দু অধিকারী মানে অধিবেশন দরকার, মানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, শুভেন্দু অধিকারীও বলেছেন। এই যে মুর্শিদাবাদের ঘটনা কিছুক্ষণ আগে আমাদের আলোচনায় উঠে এসেছিল, যেখানে অনুসন্ধান কমিটির রিপোর্ট সামনে এসেছে, যেভাবে দাঙ্গা হয়েছে সেটা নিয়েও কোথাও গিয়ে বিধানসভা একটা অধিবেশন হওয়া উচিত, এই দাবি করেছেন শুভেন্দু অধিকারী। কিন্তু একবার রাহুল গান্ধী, তিনি এই যে কাশ্মীরে যে পেহেলগাঁও হামলা হলো, তারপর তিনি কাশ্মীরে গিয়েছিলেন, আমরা দেখেছি পুঞ্চে রাহুল গান্ধী ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করবেন এবং লোকসভা বিরোধী দলনেতা তিনি গিয়েছেন। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরবর্তী সময় এটি রাহুলের দ্বিতীয় কাশ্মীর সফর। এর আগে গত 25শে এপ্রিল কাশ্মীরে গিয়েছিলেন তিনি, আমরা জানি। ওই সময় মুখ্যমন্ত্রী অমর আব্দুল্লার সঙ্গেও বৈঠক করেছিলেন রাহুল গান্ধী। এই নিয়ে তার দ্বিতীয়বার কাশ্মীর সফর। यहाँ तो हमें घुसने नहीं देते, हमें हटाते हैं, कोई लीडर है कोई कुछ है। बहुत बड़ी ट्रेजेडी है। भैया क्या कर रहे हैं यार? बहुत लोगों की डेथ हुई है, नुकसान हुआ है। डायरेक्ट सिविलियन एरियाज में लोगों से बातचीत की, उनकी जो समस्या है उनको समझने की कोशिश की। उन्होंने मुझे कहा है कि 2-3 चीजें नेशनल लेवल पे रेज करनी है, वो मैं रेज
সৌম্য রয় রয়েছেন আমাদের সঙ্গে। সৌম্যদা, মানে এই যেটা দেখলাম আমরা, রাহুল গান্ধী তিনি গেলেন দ্বিতীয়বার তার এই সফর, যেখানে ক্ষতিগ্রস্তদের সঙ্গে তিনি কথা বললেন, কিন্তু বিজেপি যেটা বলতে চাইছে যে কোন পক্ষে, কাদের পক্ষে রাহুল গান্ধী থাকবেন সেটা রাহুল গান্ধীকে ঠিক করতে হবে। বিজেপি কি বলছেন, বিজেপির কথার উত্তর আমি এখানে দেব না। প্রথম কথা হচ্ছে, আপনি একটু আগে একটা কথা বলেছিলেন, সেই বিষয়ে বলি একটু। তৃণমূল আর বিজেপি, কংগ্রেস এসব না করাই ভালো দেশের ইস্যুতে। অটল বিহারী বাজপেয়ীর বিখ্যাত একটা উক্তি পার্লামেন্টে তিনি বলেছিলেন, সরকারে আয়েঙ্গে সরকারে যায়েঙ্গে, দেশ রহনা চাইয়ে। এলওপি, লিডার অফ অপোজিশন, ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য ক্যাবিনেট মিনিস্টার। সেই রাজ্যের সরকারে আমরা আছি, সেই সরকারের অনেক রেসপন্সিবিলিটি থাকে। কি বিজেপি কি বলল, কংগ্রেস কি বলল, তৃণমূল কি বলল, এই ন্যারো পলিটিক্সের মধ্যে দেশের স্বার্থকে জড়িয়ে দিয়ে এই যে কথাগুলো বলা, এটাও এক ধরনের কিন্তু ডিফারেন্সেস তৈরি করা। আমি বলছি, একটু আগে মহানন্দাদি একটা কথা বলছিলেন, খুব ইম্পর্টেন্ট দেবস্মিতা, তোমাকে এটা মনে রাখতে হবে। এই ভারতবর্ষে ৭৬ বছরের ডেমোক্রেসিতে আমরা এই ভারতবর্ষটাকে অটুট রাখতে পেরেছি এই কারণে, দেখবে এই ভারতবর্ষের ৫,০০০ কিলোমিটার স্কোয়ার কিলোমিটারের এদিকে একটা দেশও নেই যাদের ডেমোক্রেসি অটুট আছে। এবং এটাই আমাদের শক্তি। এবং এই শক্তিটা যখন আমাদের দেশের বহিঃশত্রু আক্রমণ করে বা বহিঃশত্রুর দ্বারা আমরা আক্রান্ত হই, তখন কিন্তু আমরা ইন্টারনাল পলিটিক্স বা ছোট পলিটিক্সকে কিন্তু আমরা আটকে দিই, আমরা তার একটা ব্যারিয়ার ক্রিয়েট করি। হ্যাঁ, মানে প্রধানমন্ত্রী বার্তা দিতে গিয়ে তিনি বলেছিলেন যে আমাদের অস্ত্র হচ্ছে শক্তির থেকেও বড়, আমরা হচ্ছি, আমাদের একতা হচ্ছে সবথেকে বড় অস্ত্র। এটা আজকে নতুন নয়। ইউএনওতে ডেলিগেশন যাবে কে? অটল বিহারী বাজপেয়ী। সরকার কার? কংগ্রেসের। ইউএন ডেলিগেশন কেন? পাকিস্তানের মাটিতে গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে কথা বলবে কে? সুষমা স্বরাজ। ডেলিগেশন কার যাবে? কংগ্রেসের। যে কড়া কড়া প্রশ্নগুলো তুলছেন, নিশ্চয়ই ইন্টারনাল পলিটিক্সে তো তুলতে হবে, জয়েন্ট পার্লামেন্টারি সেশনে তো তুলতে হবে। এটা তো কাজ আমাদের, বিরোধীদের কাজ এটা, যে আমরা আমাদের জায়গাটা তুলব। আমরা আমাদের দেশের যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো তো তুলতে হবে আমাদের, তার জবাব দেবে সরকার। এটাই তো ভারতবর্ষের ডেমোক্রেসির মূল তথ্য। এটা ভারতবর্ষের ডেমোক্রেসির ফ্যাব্রিক। আপনি পার্লামেন্টে তুলবো আমরা তো জয়েন্ট পার্লামেন্টারি সেশন ডেকেছি, সেখানে তো প্রশ্ন আসবে, বিভিন্ন রকম প্রশ্ন আসবে। থার্ড পার্টি ইন্টারভেনশনের প্রশ্ন আসবে, সেখানে প্রশ্ন আসবে যে বিদেশ সচিব কেন এই কথাটা বললেন, বেশ প্রশ্ন আসবে। দেখুন, আমার খুব ভালো লাগলো যে সৌম্যদা যে একতার কথা বললেন। অবশ্যই দেশ সর্বোপরি, সংকীর্ণ রাজনীতি থাকবে, রাজনীতিবিদরা আসবেন যাবেন, রাজনৈতিক দলগুলো যাবে আসবে, ক্ষমতা বাড়বে ক্ষমতা হ্রাস হবে, কিন্তু দেশ সর্বোপরি। কিন্তু তার সঙ্গে দেখুন, আমার খুব অবাক লাগছে, সৌম্যদাকে আমি অসম্ভব সম্মান করেই বলছি, সৌম্যদা যে সত্যটা বুঝতে পারলেন, রাহুল গান্ধীকে বুঝতে পারলেন না। তা না হলে যেটা সৌম্যদা বললেন যে যখন জয়েন্ট পার্লামেন্টারি সেশন হবে বা যখন সংসদের অধিবেশন হবে, সেই সময় যে প্রশ্নগুলো তুলবেন, তার আগেই রাহুল গান্ধী তিনি বিশ্বাস করতে চাইছেন ট্রাম্পকে, যে ট্রাম্পকে তার সঙ্গে খুব একটা ভালো সখ্যতা আছে বলে অন্তত আমার জানা নেই। এখন তিনি ট্রাম্পের কথা বিশ্বাস করছেন, অথচ আমার দেশের প্রধানমন্ত্রী, আমার দেশের বিদেশ মন্ত্রক যখন বারে বারে বলা হয়েছে, এবং যে আমরা সাংবাদিক বৈঠকটা দেখেছিলাম যেখানে সেনাবাহিনীর সব বড় কর্তা বসেছিলেন, তারা যখন বলছেন যে এই ফোনটা পাকিস্তানের তরফে এসেছিল এবং পরবর্তীকালে আমরা তাদের আবেদনে সাড়া দিই, কারণ পাকিস্তানকে তুলছেন। একদম আমি আপনার কাছেই যাব, মানে কেন পাকিস্তানের সঙ্গে এক সারিতে রাখা হচ্ছে, ভারতকে পাকিস্তানকে দোষী সাব্যস্ত করতে কেন একটিও দেশ ভারতের পাশে নেই? আর ঠিক কথা, যে কথা আপনি বলছিলেন যে ট্রাম্পকে কোথাও গিয়ে বিশ্বাস করছেন রাহুল গান্ধী, আপনি বলছিলেন আমাদের বিদেশ মন্ত্রক, প্রধানমন্ত্রী যে বারবার বলছেন, সে কথা কেন রাহুল গান্ধী বিশ্বাস করছেন না? এবং রাহুল গান্ধী এটাও বলছেন ভারতের বিদেশ নীতি ভেঙে পড়েছে। এক সেকেন্ড বলছি, রাহুল গান্ধীর যা বলবেন বা যে কথাগুলো বলবেন সেগুলোই যে সত্য মেনে নেওয়ার কোনো কারণ নেই। দেখুন, উনি রাফাল নিয়ে বলেছিলেন অনেক কিছু, পরবর্তীকালে সুপ্রিম কোর্টে তার যে অবস্থা হয়েছিল ক্ষমা চাইতে হয়েছিল। তিনি মোদি পদবিটাকে যেভাবে অপমানিত করেছিলেন সেটা নিয়ে সুপ্রিম কোর্টে ক্ষমা চাইতে হয়েছিল। পরবর্তীকালে আপনাদের মনে আছে আরএসএস নিয়ে একটা মন্তব্য করেছিলেন, ক্ষমা চাইতে হয়েছিল। তো রাহুল গান্ধী যে মন্তব্য, এবার হ্যাল নিয়ে সব থেকে বড় কথা, হ্যাল একটা কোম্পানি, যে কোম্পানি নাকি ভেঙেই পড়ছে, সেই কোম্পানির মাত্রাতিরিক্ত লাভ করেছিল। লাস্ট একটা কথা বলবো, কোভিডের সময় যেহেতু দু একটা কোভিডের খবর আসছে বলে, ফাইজারকে নিয়ে তিনি যেভাবে মার্কেটিং করেছিলেন, তিনি দেশের তৈরি কোভ্যাক্সিন এবং কোভিশিল্ডকে নস্যাৎ করে দিয়ে আমি তো ওর মানে কেয়ার কথা মানতে পারলে খুব খুশি হবে, আমার ভালো লাগবে। কিন্তু আমি তো জয়শঙ্করের কথা বলছি। জয়শঙ্করজি পরিষ্কার বলছেন যে উই হ্যাভ ইনফর্মড পাকিস্তান ফর দ্য প্রিসিশন অফ দ্য অ্যাটাক। পুরো কথা 1 মিনিট,
পুরো এক মিনিট, কথা আমি আপনার সঙ্গে কথা বলিনি না, প্লিজ। না, আমি জিজ্ঞেস করছি আপনাকে, বলুন। ডিসিশন করছেন এবং উনি বারবার বলছেন রিপিটেডলি, একটা দেশের রাষ্ট্রপ্রধান 8 বার 8 টাইমস ওই একটা সাদা ধেরে ইঁদুর ওই আমেরিকাতে বসে বারবার আমাদের নিয়ে ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে। এটা নিয়ে বিদেশ মন্ত্রক একটা স্টেটমেন্ট দিচ্ছে না, বিদেশ মন্ত্রক, আই কোট, বিদেশ মন্ত্রক কতবার বলবেন? বারবার পশ্চিমবঙ্গ উনি বলেনি, বলেছেন প্লিজ আমাদের বলেনি, কোনো প্লিজ third বলেনি, party প্লিজ। নেই। আপনাদের দেখুন, বিশ্বাস করতে ডিস্টারবেন্স ইচ্ছা করলে করছে তাহলে না। আমাদের ডাকবেন কারণ না, আপনাদের ডিস্টার্ব করে ডাকবেন না, reflectionটা সেটা এত দুর্বল, পাকিস্তানে বলা হয়। এত দুর্বল রাহুল চিত্রনাট্য, গান্ধীর কথা উদ্ধৃত করে পাকিস্তানে বলা হয়। এই কারণেই আপনাদের সেই জন্য এত মনে না চিত্রনাট্য দুর্বল, এত এত চিত্রনাট্য এদের দুর্বল, কাউকে কথা বলতে দেবেন। একতার ছবি বললেন, এত চিত্রনাট্য দুর্বল। পাকিস্তানে আমি বলছি বিজেপির চিত্রনাট্য খুব দুর্বল। 2008 সালে জয়শঙ্করের থেকে কেয়া বড় নেত্রী? সেটাও আমার জানতে ইচ্ছা করে। না, না, জয়শঙ্করের থেকে আমরা জানি বড় নেত্রী। বেশ আমরা জানি সংসদীয় বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিন্তু এই ট্রাম্পের এই মধ্যস্থতা নিয়ে প্রশ্ন করেছিলেন। বেশ কেয়াদি সমতা দুজনকে আমরা মণিশঙ্কর দা আমি একটা দুজনের কথা বলছি। যখন সমদা আমি বলছি আজকে দেখুন, যখন রাহুল গান্ধী আমার উত্তরটা দিন না। 1971 সালে কেন শহীদ পারবে না। আরে এত অসুশনীয় কেন প্রিয়া? ডিসিশন করেছেন, আরে ওদের কথা বলতে দাও তোমায়। আমি দুজনকে থামাচ্ছি। মণিশঙ্কর দা আমি বলতে দেওয়া যাবে না তাহলে? কেয়াদি সমতা দুজনকে থামাচ্ছি। এভাবে বললে কারোর কথা শোনা যাবে না। মণিশঙ্কর দা না, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। আরে একজন সঞ্চালনা করছে তো, পরিচালনা করছে তো একজন। যদি কেউ নেত্রী হতে চায় বা ভবিষ্যতে এমএলএ এমপি হতে চায়, এই টিভির পর্দায় দেখে লোকে বুঝতে পারবে যে একে আমরা কোনো প্রতিনিধি হিসেবে নিয়োগ করব কিনা। অপারেশন সিঁদুরের পর নীতি আয়োগের বৈঠক, যে বৈঠকে যাননি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বয়কট করেছেন। তবে এই বৈঠকে উন্নয়নের সওয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কেন্দ্র রাজ্যকে টিম ইন্ডিয়ার মতো কাজ করতে হবে, উন্নয়নের গতি বাড়াতে হবে। কেন্দ্র রাজ্য একসঙ্গে কাজ করলে কোনো লক্ষ্যই অসম্ভব নয়, এই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় ইউপিএ আমলে ছিলেন সরকারে, সেই সময় কেন্দ্র সরকারের কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে যার অংশ ছিলেন, পশ্চিমবঙ্গ কত টাকা পেত, আর আমাদের নরেন্দ্র মোদীর সময় যখন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে, কত টাকা কেন্দ্র সরকারের কাছ থেকে রাজ্য সরকারের কাছে গেছে বা যায় তা বলতে পারবেন। একটা জিনিস নীতি আয়োগ নতুন করে তৈরি হয়েছে, এবং যখন নীতি আয়োগ খারাপ, আগে ভালো ছিল, প্ল্যানিং কমিশন ভালো ছিল, এই ধরনের বক্তব্য এই বস্তা পচা নেতা এছাড়া কারো মুখ থেকে শুনতে পারবে। মুখ্যমন্ত্রী ওই কোথায় 2006 সালের বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতিষ্ঠা করা শিল্প, সেখানে গিয়ে আবার শিল্প প্রতিষ্ঠা করছে, আর সৌরভ গাঙ্গুলিকে শিল্পপতি বানিয়ে নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে। আর অসম দেখুন, পিছিয়ে ছিল আমাদের থেকে অনেক, সে এখন অ্যাডভান্টেজ আসাম করে কয়েক হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট নিয়ে চলে গেছে। বাংলার বঞ্চনার কথা কে বলছেন? সেটা তো একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। বিরোধীরা কেন বাংলার বঞ্চনার কথা বলছেন না? 10.5 কোটি লোকের বঞ্চনার কথা বলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কে আছেন? এবং তিনি বাংলার বঞ্চনার কথা যখন আগের বার বলতে গেছেন, তখন তার মাইক অফ করে দেওয়া হয়েছে। সেই নিয়ে কেউ কোনো কথা বলছে না। আজকে বাংলা কারুর মুখের দিকে তাকিয়ে তো চলবে না, বাংলা অধিকারের কথা বলবে। নীতি আয়োগ কোনো দলের ব্যক্তিগত সম্পত্তি নয়। নীতি আয়োগ সারা ভারতবর্ষের উন্নয়নের কাণ্ডারি হওয়া প্রয়োজন। সেখানে যদি তারা ডবল ইঞ্জিন সরকার আর বিরোধী দলের কোন সরকার এই দেখে যদি তারা চলে, তাহলে সেই নীতি আয়োগের দরকারটা কি? জয়প্রকাশ মজুমদারের বক্তব্য আপনারা শুনছিলেন। সেখানে একটা কথাই তিনি যেটা বললেন, যে যতবার মমতা বন্দ্যোপাধ্যায় বঞ্চনার কথা বলতে গিয়েছিলেন, ততবার কি করা হয়েছে, তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে, অফ করে দেওয়া হয়েছে। কিন্তু কোথাও গিয়ে এই যে বাংলার বঞ্চনার কথা বলেন বারবার মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু কোথাও গিয়ে এই যে নীতি আয়োগের বৈঠক, যেটা বিজেপি অভিযোগ করছে, সেখানে না গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও বাংলাকেই তো বঞ্চনা করলেন। মণিশঙ্কর দা, না, আমি বলছি যে এই যে সুকান্তবাবু বললো না, যে বস্তা পচা নেতা, মানে আমি বলছি যে তাদের যে রাজ্য সভাপতি ছিলেন প্রাক্তন, তিনিই বলছেন যে একদম হাফ টাইম রাজ্য সভাপতি, ফলে তার মুখ দিয়ে এইসব কথাই বেরোবে, এটাই এক্সপেক্টেড। সত্যি কথা তো 2014-তে এসে পরেই 15-তে কেন প্ল্যানিং কমিশন করে
বাদ দিয়ে নীতি আয়োগ করতে হবে। তিনি চেয়ারপারসন, তিনি যদি নীতিতে ডেভেলপের জন্য তো এইটা, এবং তিনি হচ্ছেন চেয়ারপারসন। ডেভেলপ করাই যদি তার মূল উদ্দেশ্য হয়, তিনি তো জানেন কোথায় কোথায় কী ডেভেলপমেন্ট করবেন। ফলে অতীতের অভিজ্ঞতা থেকে মমতা ব্যানার্জি বুঝেছেন যদি ডেভেলপ করার ইচ্ছে থাকে তাহলে আমি না গেলেও সেটা ডেভেলপ করা যাবে। দেখুন, পাগলেও আপন বুঝ বোঝে। এখানে আমি দেখলাম সৌম্যদার দলেরই, কংগ্রেসেরও মুখ্যমন্ত্রী ছিলেন, আপেরও মুখ্যমন্ত্রী, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন। অর্থাৎ প্রতিটা মুখ্যমন্ত্রী নিজের নিজের রাজ্যের জন্য যেটা ভালো সেটা করবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করবেন না। কারণ বিহারে নিজের মতো করে তিনি করবেন, তিনি তো মমতা ব্যানার্জির ওনার দরকার নেই, তিনি তো নিজে প্ল্যানিং কমিশনটাকে নিজে যা করবেন পলিটিক্যাল মাইলেজ পাওয়ার জন্য করবেন। প্ল্যানিং কমিশন ওখানে গিয়ে পিনারাই বিজয়ন পর্যন্ত প্ল্যানিং কমিশনের কথা মুখ্যমন্ত্রী তাহলে কোথায় বলবেন? নির্বাচনী সভাতে? আমি সেটা জানতে চাইছি। 5 বছরের প্ল্যানিংয়ের যে সমস্ত টাকা পয়সা অ্যালোকেশনের কথাবার্তা তাহলে কোথায় পার্লামেন্টে বলবেন না? নীতি আয়োগের মিটিংয়ে বলবেন না? তো মান্যতা দেয় না, তোমরা এবারে বলতে গেলে বলছে মাইক বন্ধ করে দাও, রিজাইন করে ছেড়ে দাও। রিজাইন করে কেন? ছেড়ে দাও। ডেভেলপ তাহলে কার হলো? উদ্দেশ্য হয় প্ল্যানিং ডেভেলপ করতে কে হয়েছে? প্লিজ মুখ্যমন্ত্রী আছে কি? অ্যাকচুয়ালি প্ল্যানিং কমিশনটাকে যখন চেঞ্জ করে নীতি আয়োগ করা হলো, তার মূল উদ্দেশ্য যেটা বলা হয়েছে নরেন্দ্র মোদীজির তরফ থেকে, সেটা হচ্ছে কোঅপারেটিভ ফেডারালিজম তৈরি করা। অর্থাৎ আগে প্ল্যানিং কমিশনে, মানে এটা ওরা বলেছে, আমার বক্তব্য নয়, যে গভর্নমেন্ট সেন্ট্রালি জিনিসগুলো তৈরি করতো, পলিসিগুলো, তারপর রাজ্য সেটা অ্যাকসেপ্ট করতো। কিন্তু এবারে কোঅপারেটিভ ফেডারালিজম হবে, অর্থাৎ আলোচনার মাধ্যমে সমস্ত রাজ্যের কথা শোনা হবে, তারপর নীতি নেওয়া হবে। ভালো কথা, কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী অবশ্যই নানা ক্ষেত্রে কেন্দ্রীয় বঞ্চনার কথা বলেন। কাজে আমার মনে হয় যে এই মিটিংয়ে গতবার কেন তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল জানি না, অত্যন্ত অন্যায় কাজ, সেটা তুমি বলছো। যাই হোক, উনি আবার আরেকটা কথা বলছেন, 1 মিনিট। কাজেই সেটা যদি হয়েও থাকে, রাজ্যের স্বার্থের কথা ভেবে এখানে আমার মনে হয় জয়েন করলে আলোচনাটা অনেক কনস্ট্রাকটিভ হতো, দাবি দাওয়াগুলো প্লেস করা যেত, আর কিছুই নয়। এবং রাজ্যের মানুষের নেতারা, সেটা তো হচ্ছে, আমি একটা লাইন 10 সেকেন্ড আমি শুধু বলবো, এই কিছুক্ষণ আগে যে তর্কটা হলো দেশের সুরক্ষার প্রশ্নে আমরা তো সবাই এক। সেক্ষেত্রে রাহুল গান্ধীকে নিয়ে যে কথাটা বলছিল, যে তিনি ট্রাম্পকে নিয়ে বলছিলেন, আজকে বাংলাদেশ যখন ঝামেলা হচ্ছিল তখন কিন্তু মোদিজি বলেছিলেন ট্রাম্প আমার বন্ধু, বাইডেন চলে গেলেই বাংলাদেশটা আমরা নিয়ে নেব। ফলে ট্রাম্প যে আমাদের রাজনৈতিক দরজা সবসময় তুঙ্গে থাকে, কিন্তু বাংলার মানুষের কথা বা দেশের মানুষের কথা সেটা কিন্তু নিরাপত্তার ক্ষেত্র, বিভিন্ন ক্ষেত্র সবসময় প্রশ্নের মুখে পড়ে যায়। এই নিয়ে রাজনীতি কতটা সরব হবে, কোথায় কতটা সরব হবে, সেটা অবশ্যই আমাদের নজর থাকবে।